অনেক সময় অনেক কিছু আমাদের হাতে থাকে না, তাই হয় যা ভাগ্যে লেখা থাকে বা যেটা হওয়ার থাকে সেটাই হয় আর কি। দীর্ঘ 9 বছর পরে আমি আমার জন্য বোরখা কিনবো, এটা ভাবতে অনেক বেশি ভালো লাগতেছে আমার কাছে। ছিঁড়া বোরখা পরা দিন শেষ। জোর 36 আঙ্গিনা। আমার গত ভিডিওতে লাইক অনেক কম এসেছে, আমি কি এত খারাপ ভিডিও বানাচ্ছি যে তোমরা লাইক করো না? ওরা যে কখন কোনটা ভুল করবে এটা আসলে কেউ বলতে পারে না, ওরা নিজেরাও বলতে পারে না যে কোথায় ভুল হবে ওদের। মুখ ঢাকা ভালো, সোয়াব বেশি হয়, পুরোপুরি পর্দা করা হয়, বাট মুখ না ঢাকলে যে পর্দা করা হবে না এরকম না। আচ্ছা আমার প্রিয় আপুরা কোথায় হারিয়ে গেলে, তোমরা কেন কমেন্টস করো না? এই বোরখাটা আমার খুব পছন্দ হয়েছে, এতক্ষণে মনের মধ্যে একটা বোরখা পেলাম, কিন্তু দোকানদার স্টাফরা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করলো, মিসবিহেভ করলো। তোমাদের ভালোবাসা না পেলে আমি এতদূর আসতে পারতাম না, তোমরা আমাকে ভালোবাসো বলেই, তোমরা আমার ভিডিও দেখো বলেই আমি কিন্তু এতদূর আসতে পেরেছি। জানো না আপুরা, আমার অনেক কষ্ট হয়েছে যাওয়ার দিতে, দমটা মনে বের হয়ে গিয়েছিল। আর হঠাৎ করে জানো কি আসসালামু আলাইকুম, আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। আজকে স্যারের বাংলা পরীক্ষা ছিল, তাই সকালবেলা ঘুম থেকে উঠে ওর বাংলা পরীক্ষা নিলাম। যেহেতু বাংলা ওর কমপ্লিট করাই আছে, বাংলা তো সিলেবাসটা আগে আমি শেষ করে রেখেছিলাম, বাংলাতেই কমপ্লিট করা ছিল আর কি। তো পরীক্ষা নিতে নিতে দেরি হয়ে গেল, বাবুর উপর তাড়াতাড়ি করে সারাকে স্কুলে নিয়ে গেল। ওর সামনে আর ওর ভুলগুলো দেখানো হলো না। ও স্কুলে আসে আর আমি এখন বসে বসে খাতা দেখতেছি আর আফসোস করতেছি যে কেন ওকে আরেকটু আগে ঘুম থেকে উঠালাম না। যদি আমি ওকে আরেকটু আগে উঠাতাম তাহলে হয়তো বা সে পরীক্ষাটা কমপ্লিট করার পরে থাকতো আর আমি ওর ভুলগুলো ওকে দেখিয়ে দিতে পারতাম, পরীক্ষা হলে সে ভুলগুলো আর করতো না। কিন্তু এখন আর সে উপায় নেই, এখন পরীক্ষা হলে সে সেম ভুলগুলোই করবে, কারণ ওগুলো তো আমি ওকে দেখিয়ে দিইনি। যাই হোক, যেটা হয়েছে কিছু করার নেই। অনেক সময় অনেক কিছু আমাদের হাতে থাকে না, তাই হয় যা ভাগ্যে লেখা থাকে বা যেটা হওয়ার থাকে সেটাই হয় আর কি। লেখাগুলো তাড়াতাড়ি দেখে আমাকে আবার রেডি হতে হবে, খাওয়া দাওয়া করে নিতে হবে। যদি ছোটো বাবুরা ঘুম থেকে উঠে যায় তাহলে ওদেরকে দুধ খাই দিতে হবে, তাড়াতাড়ি করে কাজগুলো সারতে হবে, সারা কিছু থেকে আনতে হবে। যেহেতু ওর ছুটি হবে 12টা বাজে, তো আমাকে সে অনুযায়ী আর একটু আগে বের হতে হবে, যেহেতু আমি হেঁটে হেঁটে যাবো, তাই আমাকে একটু আগে বের হতে হবে। বাবু সারাকে নিয়ে গিয়ে ভালোই করেছে, আমি একটু সময় পেলাম, সুযোগ পেলাম খাবার দাবার খাওয়ার, হাত মুখ ধোয়ার, ফ্রেশ হওয়ার। না হলে সকালবেলা ওকে নিয়ে গেলে আমার এগুলো কিছুই করা হতো না, দাঁত বাসটাই করা হতো আর বাকি কোনো কিছু করা হতো না। তারপরে আবার বাসায় এসে তাড়াহুড়া করে এসব করা লাগতো। এখন তো বাচ্চারা ঘুমিয়ে আছে, তো আমি শান্তি মতন নাস্তাটা বানিয়ে নিতে পারতেছি, সময়ও আসে। তো নাস্তা তো খুব বেশি ভারী খাবার বানাই না, তো সেক্ষেত্রে খুবই সময় লাগে না। এই যেমন ধরো পাউরুটি টোস্ট, লুডুস, তো এগুলোই রান্না করি। আর কোনো কিছু না করতে পারলে ভাত খেয়ে নিই যদি ত্বকে থাকে আর কি। তারপরে এসে থেকে আসার পরে ছোটো বাচ্চাদেরকে খাবার খাইয়ে দেই। যেহেতু ওদেরকে খাওয়াতে সময় লাগবে, তাই আমার আর কোনো প্যারা থাকে না আমার নাস্তা খাওয়া নিয়ে। সায়রা স্কুল থেকে আসার পরে শুয়ে থাকে, ও একটা বড় ঘুম দেয় আর আমি নিরিবিলি জায়ানকে নিয়ে পড়াতে পারি। জায়ানকে পড়াতে পড়াতে সায়রা ঘুম থেকে উঠে যায়, তারপর সায়রাকে পড়াই। এর ফাঁকে রান্নাবান্না করি, ছোটো বাচ্চাকে খাবার খাওয়াই। তো সময় যে কীভাবে কেটে যায় টেরই পাই না। আজকে আমি একটু বেশি খুশি, কারণ আজকে সোমবার, তো আজকে আমাকে রান্না করতে হবে না, এটা তো আসেই। প্লাস আজকে আমি আমার জন্য বোরখা কিনবো। দীর্ঘ 9 বছর পরে আমি আমার জন্য বোরখা কিনবো, এটা ভাবতে অনেক বেশি ভালো লাগতেছে আমার কাছে। ছিঁড়া বোরখা পরা দিন শেষ, এখন নতুন নতুন বোরখা পরবো, ভালো বোরখা পরবো, আধুনিকতার সাথে মিলিয়ে মডার্ন বোরখা পরবো। সবাই পরে আমি দেখি, তো আমার কাছেও খারাপ লাগে, যদিও এই খারাপ লাগাটা আগে কখনো ফিল করিনি, কিন্তু এখন খুব বেশি খারাপ লাগে। মানে যখন থেকে মনে হলো যে আমার একটা বোরখা লাগবে, তখন থেকে খারাপ লাগাটা ফিল করা শুরু করেছি। 1000 টাকার মতন আছে আমার কাছে, তার থেকে বেশি টাকা নেই, টাকা খরচ করে ফেলেছি। তো অনেক কষ্ট করে 1000 টাকা জমিয়েছি, দেখি এর মাঝে কোনো ভালো বোরখা পাই কি না। আমার প্রিয় লক্ষ্মী আপুরা, তোমরা কি লাইক করেছো নাকি চুপটি করে বসে আমার ভিডিওটি দেখতেছো, লাইক করোনি? আমার গত ভিডিওতে লাইক অনেক কম এসেছে, আমি কি এত খারাপ ভিডিও বানাই যে তোমরা লাইক করো না? এত কষ্ট করে ভিডিও এডিট করি, ভয়েস দেই, আর তোমরা আমার ভিডিওতে লাইক করো না, এটা কিন্তু ঠিক না আপুরা। দেখো কত পেলো সে, 70-র মধ্যে পেলো 63। তো এই প্রথম ও একটা পরীক্ষায় বেশি মার্ক পেলো, তাও আমার পরীক্ষায় 63 পেলো বাংলা পরীক্ষায়। এখন পরীক্ষা হলে কী করেছে আল্লাহ জানে, পরীক্ষা হলে কীভাবে কী দিয়েছে তা তো সেই নিজেই বলতে পারবে ভালো। বৃষ্টি চলে এসেছে, ইদানিং প্রায় সময় বৃষ্টি হয় আর আমাকে ভিজতে হয়। একটা ছাতা নেই, ছাতার কারণে ভিজতে হয়। তো ভাগ্যবান আমি ভিজে নেই, আমি সম্ভবত রিক্সা করে চলে এসেছিলাম, আমার মনে নেই। আমার আসতে দেরি হয়ে গিয়েছে, সারার আগে ছুটি হয়ে গিয়েছে, তো ছুটি হওয়ার পরে চুপ করে বসেছিল মেকআপ করে। দেখো চেহারাটা কেমন করে রেখেছে, প্রকাশী হয়েছে, বাট ওর মুখে হাসি নেই, তার মানে নিশ্চয়ই কিছু একটা গণ্ডগোল হয়েছে।
প্রশ্নটা দেখি তারপর বুঝতে পারবো যে সে কীভাবে কী করেছে, কী কী অ্যান্সার দিয়েছে আর কী কী অ্যান্সার করেনি। ছোট 36 আঙ্গিনা আঙ্গিনা তো কি রে বল এগুলো এই যে এগুলো তো কখন জানিস এতে সব তুলছো এগুলা ভিডিও কম পড়ছে 10 দেখছো এগুলা এটা জানো না মানে এগুলা এখন এগুলা যা ভেবেছিলাম গণ্ডগন্ধ পাকিয়েছে শব্দার্থ সবগুলো লিখলেও বনটা লিখতে পারিনি, বনর্থ জঙ্গল এটা সে লিখতে পারেনি। এটা আমি ওকে পড়িয়েছিলাম, লিখেও ছিলাম, কিন্তু তারপরও সে যে কেন এটা ভুল করলো বুঝতে পারলাম না। তারপরে বাক্য রচনায় যে কাজটা সে করেছে মেজাজটাই গরম করে ফেলেছে। বই মানে কি, বই বাক্য রচনা হবে আমি বই পড়ি, এটাও জানে, ওকে আমি শিখিয়েছি, ও লিখেছিল, কিন্তু সে পরীক্ষা হলে লিখে দিল পুস্তক, বই মানে পুস্তক। আরে বাবা এটা কি শব্দার্থ, এটা তো বাক্য রচনা। এই সামান্যটা সে বুঝলো না, সে তো একবার লিখছে শব্দার্থ, তাহলে আবার সে কেন লিখছে শব্দার্থ? তো ভাগ্য ভালো যে একটাই এরকম করেছে, বাকি সবগুলো সে বাক্য রচনা লিখেছে। আমি আরও ভয়ে ছিলাম যে আসলে সে সবগুলো লিখেছে কিনা, এই কারণে আমি ওকে লেখাচ্ছি যে তুমি সবগুলো লেখো বসে বসে, কোনটা ভুল হয়েছে কোনটা তুমি দিয়েছো বা দাওনি সেটা আমি বুঝতে পারবো। যেহেতু বৃষ্টি হচ্ছে তো সময় তো আসে। শূন্যস্থান পূরণগুলো ভালোভাবে দিয়েছে, একটাও ভুল হয়নি। বাক্য রচনাগুলো সে এখন লিখলে বোঝা যাবে যে কতটুকু সে দিয়েছে। আপুরা তাড়াতাড়ি করে লাইক করে দাও প্লিজ, আপুরা আমার ভিডিওতে তোমরা বেশি বেশি করে লাইক করে দাও। তোমরা বেশি বেশি লাইক করে দিলে আমার ভিডিওটা আরও মানুষের কাছে বসে যাবে, তখন আমার ভিডিওটার ইমপ্রেশন বাড়বে, আর ইমপ্রেশন বাড়লে ভিউসও বাড়বে। বর্ণ দিয়ে শব্দকরণে সে ভুল করেছে, আসলে ওর ভুলটা বলা যাবে না, কারণ স্বরীয় আর রস্বই দিয়েছে, এগুলো কিন্তু আগের পরীক্ষায় হয়ে গিয়েছে, তারপর আবার এই পরীক্ষায় দিয়েছে। তো আমি তো আর এগুলোকে শিখাইনি, এগুলো তো আগে শিখেছিলাম, এই পড়া তো শিখাইনি। ক থেকে ঢ পর্যন্ত শিখিয়েছি, যেগুলো ক্লাসে পড়িয়েছে সিলেবাসে আসে সেগুলো আমি শিখিয়েছি। অথচ দেখো এই দুটো চলে আসলো, এগুলো কিন্তু সিলেবাসে ছিল না, আর এগুলো ক্লাসেও করায়নি, তাহলে কেন দিলে এগুলা? মানে এগুলো আসলে ফালতু, আর এগুলো আসলে অতিরিক্ত হয়ে যায়, বুঝছো? ছোটো বাচ্চারা কি এগুলো বুঝবে? এমন হয়তো যে না ও বড় বাবু, ও একটু বুঝজ্ঞান করে লিখবে, তা তো না, ও তো ছোটো বাবু। পরীক্ষা হলে সবগুলো আশা করে ওর জন্য অনেক বেশি কষ্টকর, আর এগুলো তো ওর জন্য আরও বেশি কষ্টকর, এগুলো তো সে বুঝলেও লিখতে পারবে না। তবে যারা প্লেগেজি পড়েছে ওরা পারবে, ওদের একটু জ্ঞান বুদ্ধি হয়েছে, ওরা বুঝতে পারবে, ওরা লিখতে পারবে, কিন্তু আমার মেয়ে তো এগুলো কিছুই পড়েনি। ও পরীক্ষা হলে সব কিছু লিখে আসতে পারবে কি না এটাই তো বড় কথা, বাকিগুলো কথা আমি নাইবা বললাম। আমি যেভাবে ওকে পড়িয়েছি, যেভাবে ওকে পরীক্ষা নিয়েছি, যেভাবে ওকে লিখিয়েছি, সেভাবে যদি ও সবটুকু লিখে আসতে পারে তাহলে সেটা আমার জন্য অনেক বড় কিছু হবে, আমার আর কিছু লাগবে না। ওই দেখো শব্দ গঠন যে তিনটা দিয়েছে ওখানেও একটা ভুল করেছে, ঢতে শিখেছি ঢাক ঢোল, আর সে কী লিখেছে উল্টো লিখেছে ঢাল ঢোক। এখন ম্যাডাম মার্ক দিলেই হয়, না দিলেও কিছু করার নেই, কারণ উচ্চারণ তো ঠিকভাবে হয়নি। দেখো এটা কিন্তু আমি ওকে বাসায় লিখেছিলাম পরীক্ষায়, তখন কিন্তু সে ঠিকভাবে দিয়েছিল, আর পরীক্ষা হলে ভুল করে দিয়েছে। বাচ্চারা এমনই করে, ওরা যে কখন কোনটা ভুল করবে এটা আসলে কেউ বলতে পারে না, ওরা নিজেরাও বলতে পারে না যে কোথায় ভুল হবে ওদের। যাক বাক্যচয়ন সবগুলো দিয়েছি, ওই একটাই সে ভুল করেছে। আমি খুব ভয় ভয় ছিলাম যে সে কী না কী করে বাক্যচয়নগুলোতে, তো বাক্যচয়নগুলো সবগুলো ভালোভাবে দিয়েছে। দুই একটা ভুল হতে পারে, বানানে হয়তো বা দু একটা ভুল হতে পারে। সব ভুল করে দিচ্ছো তুমি, তুমি সব ভুল করে দিচ্ছো দুষ্ট মেয়ে, সব ভুল করছো তুমি। এখন যদি ভুল না করো 60 ঠিক আছে, যদি ভিতরে ভুল না হয়, বুঝছো? সবগুলো লিখিয়ে সেই অনুযায়ী মার্কও দিয়ে দিলাম যে কোনটা ভুল হয়েছে কোনটা ভুল হয়নি। তো এই পরীক্ষায় সে 60 পেয়েছে, আর বাসা পরীক্ষায় সে 63 পেয়েছে, 3 মার্ক বেশি পেয়েছে আর কি। সায়রাকে নিয়ে আমি খুব টেনশনে আছি আপুরা, আমি চাই আমার মেয়ে পরীক্ষায় পাশ করুক, আগামী বছর ক্লাস 2-তে উঠুক, এই জন্য আমি ওর দিকে বেশি খেলাতেছি, যদিও সম্পূর্ণ পারতেছি না, তারপরে যতটুকু পারি ওর দিকে খেলাতেছি। আমি চাই না আমার মেয়ের 1 বছর গ্যাপ যাক। তোমরা সবাই আমার মেয়ের জন্য দোয়া করো, ও যদি পরীক্ষা ভালো করে, অ্যাটলিস্ট পাসটা করে। আমি জানি যে সে পাস করবে, কিন্তু সবগুলো সে পাস করবে কি না, বা সবগুলো পরীক্ষা সে ভালোভাবে অ্যাটেন্ড করতে পারবে কি না সেটাও একটা কথা। একটা ছোটো স্ট্যাপলার মেশিন কিনলাম, স্ট্যাপলার মেশিন কেনা খুব জরুরি হয়ে পড়েছে, ওদের পরীক্ষা নেই তো স্ট্যাপলিং করতে হয়, আর বিভিন্ন কাজে স্ট্যাপলার লাগে, তো যার কারণে এটা কিনে নিলাম। ওহো তোমাদেরকে ভুল বলেছিলাম, আমার কাছে 1200 টাকা ছিল, কারণ স্ট্যাপলার মেশিন কিনলাম, চুলের কাঁটা কিনলাম, সারার জন্য ছোটো ব্যান্ড কিনলাম, তো ওইগুলোতে মনে করো যে 200 টাকা খরচ হয়ে গেছে। আর আমি যে রিক্সায় আসলাম ওখানে মনে হয় 30 টাকা বা 40 টাকা খরচ হয়েছে, আমার মনে নেই। এখন যে আসলাম বাসে আসলাম সেখানে তো বাস ভাড়া লেগেছে, তো
তো সব কিছু মিলিয়ে 200 টাকা আমার খরচ হয়ে গিয়েছে। কাটা কেনার পরে বোরখা কিনতে মার্কেটে গেলাম। বাবা কত রকমের বোরখা! এটা হচ্ছে 2 পাটের বোরখা। তো এই বোরখাগুলো আমার কাছে ভালোই লেগেছিলো, খারাপ লাগেনি। কিন্তু দাম বেশি, 1200 টাকার নিচে গেলে পাওয়াই যায় না। কিন্তু আমার বাজেট ছিল 1000 টাকা। 1000 টাকাতে হচ্ছে না। ওরা সর্বনিম্ন বলেছে 1100 টাকা। 1100 টাকার নিচে তো ওরা দিবেই না। অনেক জিজ্ঞেস করলাম কিন্তু রাজি হচ্ছে না। এই বোরখাটা একটু পছন্দ হলেও এর স্কার্ফটা ভালো লাগেনি। স্কার্ফটা শুধু কালো, একদম ব্ল্যাক। কোনো ডিজাইন নেই বা বোরখার মতো সোনালি কালারের কোনো আভাও নেই। তো এই কারণে এটা আমি নিলাম না, এটা ভালো লাগতেছে না। আর এটা তো আরও বেশি খ্যাত, কেমন জানি কালার, এটা ভালো লাগতেছে না। বোরখা এর আগে অনেক দেখেছিলাম, সেগুলো অবশ্য ভিডিও করা হয়নি। তো একটা বোরখা খুব পছন্দ হয়েছিল, ওটার দাম ওরা চেয়েছিল 1500 টাকা। মানে 1500 টাকার উপরে দেওয়া লাগবে আর কি, 1500 টাকার নিচেই দেওয়া যাবে না। 1500 সামথিং বা এরকম দিলে ওরা দিবে, কিন্তু আমার কাছে তো সে বাজেট ছিল না, যার কারণে বোরখাটা নিতে পারিনি। মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। এই বোরখাটা আমার খুব পছন্দ হয়েছে। এতক্ষণে মনের মতো একটা বোরখা পেলাম এই দোকানে। তো বোরখাটারও একই দাম, বুঝছো? এটাও মনে করো যে 1100 টাকা দিবে না। বোরখাটার কালারটা অনেক সুন্দর, ডিজাইনটা অনেক সুন্দর, আর স্কার্ফটাও অনেক সুন্দর। কিন্তু কী আর করার, টাকার জন্য নিতে পারলাম না। তারপর ঠিক করলাম যে প্রিন্টে বোরখা কিনি কম টাকা দিয়ে আপাতত, যেহেতু আমার বাজেট কম। তো এখন প্রিন্টে বোরখা কিনি, পরে দরকার হলে টাকা জমিয়ে ওই বোরখাটা কিনে নিব। আসলে আমার বাকি টাকাগুলো খরচ করা উচিত হয়নি। আমি বোরখাটা কেনার পর খরচ করতাম তাহলেই হতো, আমি যে কেন খরচ করলাম, যার কারণে এখন আমি সাফার করতেছি। এই বাদামি কালারের বোরখাটা আমার খুব পছন্দ হয়েছে। তো এটা আমি খুব পছন্দ করেছি, দামও করেছিলাম। তো ওরা 700 টাকা বলছে দিবে, তো দামও হয়ে গেছে, নিব, কিন্তু বোরখাটা নিইনি। আসলে আমার কাছে তো 1000 টাকা ছিল। তো ওই কালো বোরখাটা আমি 900 টাকা বলেছিলাম লাস্ট, 1000 টাকা বলিনি। ওরা 1100 টাকা বলেছিল। তো ভাবলাম যে এরপরে গিয়ে বলি যে ওরা আমাকে 1000 টাকা দেয় কিনা, বা পরে 100 টাকা দিলে সে বোরখাটা দিবে কিনা। এই কারণে এটা দাম করার পরও নিলাম না। তারপরে বললাম যে ঠিক আছে আমি পরে এসে নিয়ে যাবো, যদি ওইটা না নিতে পারি তাহলে এটা নিয়ে যাব। কিন্তু দোকানদার স্টাফরা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করলো, মিসবিহেভ করলো। ওদের এই মিসবিহেভ করার কারণে আমি আর ওই দোকানে গেলাম না। আমি এই দোকান থেকে এটা খিমা কিনে নিলাম। এই খিমাটা আমার খুব পছন্দ হয়েছে, সুতির কাপড়। আর এখানে পাজামা আছে, পাজামা সহ খিমাগুলো আমার কাছে ভালোই লাগে দেখতে। তো ভাবলাম এটাই কিনে দেখি। আর শুধু কিনলাম যাতে করে মুখ ঢাকলে কষ্ট না হয়। আমি চেষ্টা করছি মুখ ঢেকে স্কুলে যাওয়ার জন্য, যদিও আমি মুখ ঢাকতে পারি না, আমার অভ্যাস নেই, আমার দম বন্ধ হয়ে আসে। তারপরও ট্রাই করব, যতটুকু পারি মুখ ঢাকার চেষ্টা করব। এমন না যে মুখ ঢাকতেই হবে, এরকম না। আমার বড় আপা বলেছিল যে মুখ ঢাকাটা জরুরি না, মুখ ঢাকা ভালো, সোয়াব বেশি হয়, পুরোপুরি পর্দা করা হয়। বাট মুখ না ঢাকলে যে পর্দা করা হবে না এরকম না, মুখ না ঢেকেও পর্দা করা যায়। তো আপা যখন প্রথম প্রথম পর্দা করতো তখন আমি দিতাম আপাকে, তো বলতো আপা আবার মুখ ঢেকে আসতো। আমি আপাকে বলতাম যে আপা তুমি মুখ ঢেকে আসো, আমি তো মুখ ঢাকতে পারবো না, আমার তো কষ্ট হয়। তো সমস্যা নেই, তোর মুখ ঢাকতে হবে না, তুই মুখ ঢাকা ছাড়া বোরখা পরবি তাহলেই হবে। যখন আমি প্রথম বোরখা পরা শুরু করলাম তখন মুখ ঢাকা ছাড়াই বোরখা পরা শুরু করলাম আর কি। এই খিমারটা আমার অনেক পছন্দ হয়েছে, এটা আসলে জর্জেটের খিমার। তো আমি মহিলাকে বললাম যে জর্জেটের খিমা কিনবো নাকি সুতিটা কিনবো, আমার তো মুখ ঢাকতে হবে, তো আমি বেশিক্ষণ মুখ ঢাকতে পারবো কি না, তো কোনটা কিনবো। তো উনি বলছে সুতিটা কিনে ভালো হবে, ওটা কিনলে আপনার কষ্ট হবে না, আপনি আরাম পাবেন, মুখ ঢাকলেও খারাপ লাগবে না। এই কালো খিমাটা সুন্দর না, এটাও আমার কাছে ভালো লেগেছে, তবে ওইটা আমার কাছে বেশি ভালো লেগেছে। একই ডিজাইন একই দাম, শুধু কালারটা ভিন্ন। তো ওইটা পরে দেখি কী অবস্থা, যদি ওইটা পরে আমি বেশি কমফর্ট ফিল করি, আমার কাছে ভালো লাগে, কোনো সমস্যা না পাই, তাহলে এরকম একটা বোরখা কিনে নিব। ঠিক এরকম না, অন্য কালারের অন্য ডিজাইনের বোরখা কিনবো, কারণ এরকম ডিজাইনের বোরখা অলরেডি একটা মহিলা স্কুলে পরে আসে। তো ওকে দেখেই তো আমার এরকম বোরখা পরা ইচ্ছে জেগেছে, তাই সেম বোরখা আমি নিব না। যাক, বোরখা কেনা হয়ে গেল, আলহামদুলিল্লাহ আমার একটা বোরখা হলো। আমি নিজের টাকা দিয়ে একটা বোরখা কিনলাম। স্কুলে যাওয়া আসার টাকা যদি না জমাতাম তাহলে এই বোরখা কেনা আমার জীবনেও হতো না। আমার ওই বোরখাটা আমি আনতে পারতেছি না, বাবুর উপর টাকা দেয় না, আর আনাও হয় না। কেমন যে লাগে জানো না, অনেক কষ্ট লাগে, অনেক খারাপ লাগে আমার কাছে। বাদামি কালার বোরখাটা আমি পরে কিনবো, ওটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো। ওটা আসলে আবায়া বোরখা, তো ওটার দামও সেম দাম ছিল। ওটা আমি পরে টাকা জমিয়ে কিনে নিব, তো ওটা আর এটা পরবো। আর যদি বাবুরাবু বোরখাটা এনে দেয় তাহলে সেটা পরবো। আর যেটা দেখলাম না কালো কালারের বোরখা, ওটাও কিনে নিব, তবে এটা পরে কিনবো। মানে যদি টাকা পয়সা বাড়তি কিছু হয় বা যদি হাতে কিছু টাকা পয়সা আসে তখন ওই কালো বোরখাটা কিনে নিব, ওটা আমার কেনা নিয়ত আছে। বাসায় চলে আসলাম, তো আর্জেন্টিনার জার্সিগুলো বের করে নিলাম। এগুলো 2022 সালে আমি কিনেছিলাম, তখন সাউদ আমার পেটে ছিল, তখন সম্ভবত 5 মাস হচ্ছিল আর কি। তো ওই সময় আমি জার্সি কিনেছিলাম, আমার জন্য একটা, বাবুরাবুর জন্য একটা, জায়নার জন্য একটা, সেরার জন্য একটা, তখন ওরাই ছিল আর কি। আমার জন্য আর বাবুরাবুর জন্য সেম জার্সি কিনেছিলাম, ফুল হাতালা জার্সি। তো এইগুলো এখন পরলে আমার খুব টাইট হয়, আমি পরতে পারি না, পরলে আমার অনেক কষ্ট হয়। বাবুর আব্বুরও কষ্ট হয়, ওনার আগেও কষ্ট হতো, এখনও কষ্ট হয়। তো এখন আসলে এত টাকা পয়সা দিয়ে জার্সি কেনা সম্ভব নয়। তারপরও আমি ঠিক করেছি যে যদি আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে উঠে তাহলে আমার জন্য একটা জার্সি কিনবো বড় দেখে, আর সাউথ আর্জেন্টিনার জন্য একটা জার্সি কিনবো।
দেখো 4 বছর আগে জার্সি এখনও জার্নের লাগে, সায়রারও লাগে। আসলে এরা লম্বায় বড় হয়েছে, স্বাস্থ্য অত ভালো হয়নি। তো আমি আসলে জার্সি কিনেছিলাম লম্বাই, জার্সি আসলে লম্বা দেখেই কিনেছিলাম, ছোটো কিনিনি, ছোটো পাইনি, বড়ই কিনেছিলাম। যখন ওরা পড়েছিল তখন ওদের বড়ই হয়েছিল, তো এখন ওদের ফিটিং হয়েছে আর কি। তারপর আমি ঠিক করে রেখেছিলাম যদি জায়নের না হয় ওটা সারাকে দিব, আর সারাটা সাদাকে দিব, জায়নের জন্য একটা কিনে নিব। তো এখন দেখতেছি জায়নাটা ঠিক মতন ফিটিং হয়েছে। ও পড়েছিল, ওকে ঠিক লেগেছিল, তো ও বলেছিল ওর জন্য আর কিনতে হবে না, এটা দিয়েই হবে। তো এটা হচ্ছে আর্জেন্টিনার পতাকা, এটাও আমি গত বিশ্বকাপে কিনেছিলাম। গত বিশ্বকাপটা আসলে স্বপ্নের মতো ছিল, আর্জেন্টিনা প্রথমবারের মতন বিশ্বকাপ পাবে বা বিশ্বকাপ পেয়েছে, এটা ভাবতেই না অনেক বেশি ভালো লেগেছিল। ওই সময় না সব জায়গায় সবাই বলেছিল যে আর্জেন্টিনা জিতবে, তো এই কারণে খুব বেশি কনফিডেন্ট ছিলাম যে আর্জেন্টিনা জিতবে। এই কারণে টাকা দিয়ে জার্সি কিনেছিলাম, যে জার্সি পরে ওই জিতটা সেলিব্রেশন করব। হলো তাই, যদিও লাস্ট সময় অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম। হার্টবিট বাবা শুধু আপ ডাউন করেছিল, আমি তো খেলা দেখি না, আমি পাশের মধ্যে ছিলাম। তা ভয়ে আমার জানটা বের হয়ে গিয়েছিল, মানে কী যে একটা অবস্থা ছিল জানো না, যারা আর্জেন্টিনা সাপোর্ট করে তারাই বুঝতে পারবে যে কী একটা অবস্থা। দেখো তো ফিটিং হয়েছে কি না, আমার তো মনে হচ্ছে ফিটিং হয়েছে, এই বছর ওরা পড়তে পারবে, ওদের জন্য আর কিনতে হবে না। জার্সি পরে তো জ্যান খুব খুশি, মানে ও খুশিতে লাফাচ্ছিল, দেখছিলে না যে খুশিতে লাফাচ্ছিল। পতাকাটা এই ঘরে জানালার পাশে টাঙিয়ে দিলাম, আসলে ওটা ওই ঘরে রাখার কোনো স্কোপ নেই, বাচ্চারা ধরবে, তাছাড়া ওই ঘরে স্ট্যান্ডও নেই। আর তাছাড়া এই ঘরে থাকলে ভালো লাগবে দেখতে, কারণ খেলাটা এই ঘরে দেখা হবে, বাবারা টিভি নিয়ে আসে এই ঘরে, ওই ঘরে বাচ্চারা ঘুমায়, তো এই কারণে ওই ঘরে আসলে খেলা দেখা হয় না। বাচ্চারা অনেক সময় জেগে থাকলে এখানে এসে খেলা দেখে, তাও সেটা খুব কম। আর্জেন্টিনার খেলা হলে ওরা দেখতে পারে, তাও হাফ টাইম পর্যন্ত, কারণ যেহেতু ওদের পরীক্ষা, ওদের ভোরবেলা ঘুম থেকে উঠতে হয়, তাই ওদেরকে বেশি রাত জাগতে দেই না। খুব ক্ষুধা লেগেছে, তাই খিচুড়ি খেয়ে নিচ্ছি আচার দিয়ে, যে আচার বানিয়েছিলাম না আমি আচার, তো ওই আচার দিয়ে খিচুড়ি খেয়ে নিচ্ছি। আচার দিয়ে খিচুড়ি খেতে ভালোই লাগে, নর্মালি খেতে ভালো লাগে না, আসলে খিচুড়ি খেতে অভুক্তি হয়ে গেছে আর কি, এই খিচুড়িগুলো খেতে ভালো লাগে না। বাচ্চারাও এখন আর খেতে চায় না, কিন্তু কি করব, আমার শরীরের যে অবস্থা, আমি তো অনেক সময় রান্নাও করতে পারি না, তো এই একটা দিন রান্না করলে আমার জন্য ভালো হয়, রান্না করাটাতে আমার জন্য কষ্টকর হয়ে যায়। তো এই কারণে বাচ্চাদেরকে বুঝাই, বলি যে আম্মু পারি না, আম্মুর কষ্ট হয়, তোমাদেরকে কেউ খাবার এনে দিবে না, কেউ তোমাদেরকে খাবার দিবে না, তো একদিন কষ্ট করে খাবার খাও, অনেকে তো খাবার পায় না, অনেক সময় তো তোমরা ভালো খাবার খেতেও পারো না, না খেয়ে থাকো বা দেরি করে খাও, সেক্ষেত্রে তোমাদের খাবারটা আগে খাওয়া হবে, আর ঘুমটাও আগে হবে, আমারও ঘুম হবে, আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারবো, কষ্ট হবে না। 2 বক্স খিচুড়ি দিয়ে আসলে আমাদের হয়ে যায়, মানে সারাদিনই হয়ে যায়, অত বেশি খাওয়া পড়ে না। তো বাবার আব্বু একবার খায়, আর আমি একবার খাই, জানিসারা 2বার খায়, বাচ্চারা খায়। আমি আবার পরবর্তীতে ভাত বা ডিম ভাজি দিয়ে খেয়ে নেই, বা দেখা গেল যে মুড়ি খেয়ে নেই, তো সেক্ষেত্রে সমস্যা হয় না, ওই দিনটা আমাদের খুব ভালোভাবেই যায়। আমিও একটু ভয়েস দিতে পারি, চ্যানেলের কাজ করতে পারি, বাচ্চাদেরকে ভালোভাবে পড়াতে পারি। আপুরা, লাইক কি করেছো নাকি বসে আসো? লাইক করে দাও, লাইক করে দিলে কাজ করার অনেকগুণ বেড়ে যায়। আর যদি খুব বেশি ভালো লাগে থাকে তাহলে আমার এই ছোট চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর একটা কমেন্টস করে দিও, তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে, তাই অবশ্যই 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 কমেন্টস করবে, ভুলে যেও না কিন্তু। গত ভিডিওতে তোমরা খুব কম কমেন্টস করেছো, তোমাদের কমেন্টস খুব কম পেয়েছি, বিশেষ করে যারা আমাকে খুব ভালোবাসে, আমাকে খুব মিস করে বা সবসময় আমার ভিডিও দেখে, ওদের কমেন্টসটা আমি কম পেয়েছি, 2 একজন করেছে, বাট সবাই করেনি। আচ্ছা আমার প্রিয় আপুরা কোথায় হারিয়ে গেলে, তোমরা কেন কমেন্টস করো না? 2 একজনের মধ্যে আশাফুল ইসলাম আর খাদিজা আক্তার, আরও একজন আছে আর কি, এরাই কমেন্টস করেছে। আর বাকি যে এত আপুরা আমার ভিডিও দেখে, আমার ব্লগ দেখে, ওদের কোনো কমেন্টসই পেলাম না। আপুরা তোমরা কমেন্টস করো, তোমরা কমেন্টস করলে আমি কাজ করার আগ্রহ পাই, আমার ভিডিও ছাড়ার জন্য আরও বেশি ইচ্ছা জাগে তোমাদের কমেন্টস পড়ার কারণেই। তোমাদেরকে তো আমি বলেছিলাম যে আসলে ব্লগ ভিডিও ছাড়তে আমার অত বেশি ভালো লাগে না, শরীর দুর্বল লাগে, কাহিল লাগে, সব দিতে করতে পারি না। বা যখন তোমাদের কমেন্টস পাই, সুন্দর লেখা পড়ি, তোমরা যখন বলো আপু ভিডিও দিবা না, আপু তোমার ভিডিও অপেক্ষায় আসি, তখন আমার কাছে অনেক ভালো লাগে, যে মনে হয় না আমার ভিডিও ছাড়াটা উচিত। আর তখন শত ব্যস্ত থাকলেও আমি ব্লগ ভিডিও কাজ করি, ভিডিও আপলোড করার চেষ্টা করি এবং ভিডিও আপলোডও করি। তোমাদের ভালোবাসা না পেলে আমি এতদূর আসতে পারতাম না, তোমরা আমাকে ভালোবাসো বলেই, তোমরা আমার ভিডিও দেখো বলেই আমি কিন্তু এতদূর আসতে পেরেছি। তো তোমরা কি চাও না আমি সামনে এগিয়ে যাই? যদি চাও তাহলে প্লিজ আপুরা কমেন্টস করো, কমেন্টস করে আমাকে কাজ করতে আরও বেশি উৎসাহিত করো। জায়ানের অঙ্ক পরীক্ষা হয়ে গিয়েছে, পরীক্ষাও নিয়েছিলাম কিন্তু খাতাটা দেখা হয়নি, সেটা এখন দেখে নিচ্ছি। জায়ান অঙ্ক পরীক্ষায় যা করেছে কী বলবো তোমাদের, মানে নামতা আসছে 8-এর নামতা দিয়েছে 9-এর নামতা। আসলে ওর জ্বর ছিল, শরীরটা খারাপ ছিল, এই কারণে সে এই ভুলটা করেছে, নাহলে কখনোই সেরকম ভুল করে না। কিন্তু কী করার, 10 মার্ক তো কাটা যাবে, সেই 10 মার্ক তো তার আসবে না, বাকিগুলো কথা তো বাদই দিলাম, কথা অঙ্ক যদি ভুল করে বা অন্য কোনো জায়গায় যদি ভুল করে সেটা তো কাটা যাবেই, কিন্তু 10 মার্কটা ওর হাতে ছিল, এটা একদম মানে মুখস্থ বিদ্যা মতো ছিল, সেটা সে পাবে না। যা কি আর করার, যা হওয়ার তা তো হয়েই গিয়েছে, ভুল করলে তো শিখবে, ভুল না করলে তো শিখবে না। তবে জানে শিক্ষা হয়েছে, ওকে অনেক বকেছি এটা নিয়ে। এখানে তো কথা অঙ্ক সব পেরেছে, ভুল হয়নি,
এখন পরীক্ষা হলে ভুল না করলেই হলো। অনেক দিন পরে আজকে ঘরে ঝাড়ু দিলাম, জায়ানকে নিয়ে ঘর ঝাড়ু দিলাম। জানো না পুরো আমার অনেক কষ্ট হয়েছে ঝাড়ু দিতে, দমটা মনে বের হয়ে গিয়েছিল। আর হঠাৎ করে জানো কী হলো, আমার না হাত ব্যথা করতেছে। আমি ঘর ঝাড়ু দেওয়ার পর আমি হাতে খুব ব্যথা পেলাম, মানে হাত নাড়াতে পারছিলাম না, দুই হাতেই ব্যথা। এরকম তো কখনো হয়নি, কিন্তু এবারে যে কেন হলো। ভেবেছিলাম তাড়াতাড়ি করে ঘর ঝাড়ু দিয়ে কোনো রকমে মুছে দিব, কিন্তু শরীরটা এত খারাপ লাগতেছিল ঘর আর মুছতে পারলাম না। বাবুল আবুকে ফোন দিয়ে বললাম যে আমি তো ঘর ঝাড়ু দিতেছি, ঘর ঝাড়ু এখনো শেষ হয়নি, দেরি হয়ে গেছে, আমার তো শরীরে কুলাচ্ছে না, আমি তো আর পারতেছি না। তো বলতেছে ঠিক আছে তাহলে তুমি ঘর ঝাড়ু দিয়ে দাও, আমি ঘরটা মুছে দিব। তখন বললাম তুমি কি আসলে ঘর মুছবো? তুমি তো ঘর মুছো না। বলছে না আমি ঘর মুছবো। এদিকে আবার আমি কতগুলো কাপড় ভিজিয়ে রেখেছিলাম, 3 বালতি কাপড় ভিজিয়ে রেখেছিলাম, বাচ্চাদের স্কুলের কাপড়, তারপরে আবার ছোটো বাচ্চার কাপড় চোপড়, ওনার কাপড় চোপড়, তো এগুলো ভিজিয়ে রেখেছিলাম। তো এই কারণে উনি আরও বেশি খেপা যে তুমি কাপড় ভিজালে কেন, এতগুলো কাপড় কেন ভিজালা। এখন সপ্তাহে একদিন কাপড় ভিজাই, প্রতিদিন তো কাপড় ভিজাতে পারি না, বাচ্চাদের স্কুল খুলে যায়, তখন আর আসলে এগুলো করা হয় না। তাছাড়া উনি তো আর একদিনে সব কাপড় চোপড় ধোন না, উনি 2 দিন লাগিয়ে ধোন, অনেক সময় 3 দিন লাগিয়ে ধোন। তো এই কারণে ভিজে রেখেছিলাম। আমি তো জানি উনি কাহিনী করবে কাপড় ভিজাই রাখলে, আমি যখনই ভিজাই তখন উনি কাহিনী করে, আজকে না কালকে না পরশু, মানে এরকম করে বুঝছো। মানে আমি কাপড় ভিজালে অনেক সমস্যা। এখন আমি কী করবো বলো, আমি তো পারি না, আমার কাপড় ভিজাতে অনেক কষ্ট হয়। মানে হাত দিয়ে নিচু হয়ে পাউডারগুলো ডলতে হয়, ফেনা বানাতে হয়, তো এগুলো করতে না আমার অনেক কষ্ট হয়ে যায়, চাপ লাগে পেটে। তারপরে আমি করি, কিছু করার নেই, কারণ আমি কাপড় না ভিজালে বাবুরাবু কাপড় ধোবে না। আমার কাপড়গুলো তো আমি বেশিরভাগ ধুয়ে নিয়েছি, আমার কাপড়গুলো আমি জমিয়ে রাখি না, কারণ আমি জানি উনি কাপড় ধুতে অনেক সময় লাগে, কাপড়গুলো গন্ধ হয়ে যায়। আর এই গন্ধ কাপড়গুলো পরতে ইচ্ছা করে না, পরলে আরও বেশি বিরক্ত লাগে। দেখা যাক উনি বাসায় কী করে, ঘর মোছে কি না। আমি যে কীভাবে ঘর মুছবো, লাঠিটা ভেঙে গিয়েছে, সাহস করে লাঠিটা কিনতেছি না, আবার যদি ভাঙে। আমি ঠিক করেছি দামি দেখে ওই যে ঘর মোছা যে বাকেট পাওয়া যায় না, ওগুলো কিনবো টাকা জমিয়ে। তবে কবে যে কিনবো সেটা জানি না, তবে ওইটাই কিনতে হবে, এটা ছাড়া কোনো উপায় নেই। এইভাবে করে লাঠি কিনে লাভ নেই, টাকা লস হবে, বাবা শুধু ভেঙে যাবে। বাবুরাবু কিনে দেবে সে আশা আর করি না। এদিকে ফুলের ঝাড়ুটার অবস্থা খারাপ হয়ে গেছে, ওই ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দেওয়া অনেক কষ্টকর হয়ে যায়। ঝাড়ু একটা কিনতে হবে, ওনাকে বলতে হবে, বলতে পারে কখন দেয় কিনে বা কখন কেনা হয়। তার চেয়ে বরঞ্চ আমি এটা কিনে নিব। আজ এইটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।